আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা পড়ব ম্যাথমেটিক্স 3 যার বিষয়গুলো হচ্ছে 65931। এই বইটির আজকে আমরা পড়ব অধ্যায় 2 এর খ অর্থাৎ রম্বস ও ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের ধারণা। তাহলে শুরু করা যাক। আজকে আমরা পড়ব মূলত ট্রাপিজিয়ামের পার্ট। আমরা গত ক্লাসে রম্বসের সম্পূর্ণ পার্টটা কমপ্লিট করেছি। আজকে আমরা ট্রাপিজিয়ামের অংশটা পড়ব। তো ট্রাপিজিয়াম কি বা ট্রাপিজিয়াম কাকে বলে এসব আমরা শুরুতেই কিচ্ছু শিখবো না, আমরা সরাসরি একটা অঙ্ক চলে যাব। একটা অঙ্ক করে তারপর আমরা শিখবো ট্রাপিজিয়াম সম্পর্কে। তাহলে শুরুতে আমি একটা প্রশ্ন লিখে দিচ্ছি। একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য 24 মিটার এবং 52 মিটার। অপর বাহুদ্বয়ের দৈর্ঘ্য 26 মিটার এবং 30 মিটার হলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কত? তো আমরা শুরুতে প্রশ্নটা বুঝে নিব যে প্রশ্নে কি বলা আছে। প্রশ্নে যেরকম করে বলা আছে শুরুতে ঠিক ওইরকম ভাবে একটা স্ট্রাকচার এঁকে নিব। মনে করো ট্রাপিজিয়াম কি আমি কিছু চিনি না, জানি না, কিছু না, আমি আজকে প্রথমবার ট্রাপিজিয়াম কথাটা শিখেছি। তারপর কিভাবে অঙ্কটা করে ফেলবো আজকে আমরা সেটাই দেখব। তো আমি শুরুতে প্রশ্নটা একটু বলে নিচ্ছি কি কি দেওয়া আছে। সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য দেওয়া আছে, একটা হচ্ছে 424 এবং একটা হচ্ছে 52 মিটার। তো সমান্তরাল বাহু তো আমরা চিনি, ট্রেনের লাইনের মতো যে দুইটা বাহু থাকবে তাকে আমরা বলবো সমান্তরাল বাহু। একটা ছোট একটা কি বড়। তাহলে আমরা ফার্স্টে একটা স্ট্রাকচার রাখবো যেখানে একটা বাহু ছোট 24 এবং একটা স্ট্রাকচার রাখবো বড় করে, দুইটা সরলরেখা রেখেছি তাই তো, যার মান হচ্ছে 52। এ পর্যন্ত আঁকলাম। অপর বাহুদ্বয়ের দৈর্ঘ্য 26 মিটার। আরো দুইটা বাহু দেওয়া আছে, যেহেতু ট্রাপিজিয়াম এক ধরনের কি চতুর্ভুজ, সুতরাং অবশ্যই তার চারটা বাহু এভাবে থাকবে, অর্থাৎ চারটা কোণ সৃষ্টি হবে এমন ভাবে থাকবে। তো আমি লিখে দিই, একটা হচ্ছে কি 26 মিটার, আরেকটা কত 30 মিটার, আরেকটা বাহু এঁকে নিচ্ছি, এটার মান দিয়ে দিয়েছে 30 মিটার। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কত? তো আমরা কি করব, এই এই অংশটার ক্ষেত্রফল নির্ণয় করব। এটা মান দিয়ে নেই কেমন, এ বি সি ডি। তাহলে আমি কি করলাম, ফার্স্টেই এ বি সি ডি একটি ট্রাপিজিয়াম ধরে নিলাম। এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমি এই ট্রাপিজিয়ামটাকে আমরা চিনি এরকম দুইটা স্ট্রাকচারে ভাগ করে ফেলবো। দেখো আমরা ত্রিভুজ সম্পর্কেও জানি, এছাড়া সামন্তরিক, রম্বস ইত্যাদি সম্পর্কেও জানি। তো আমার টার্গেট হচ্ছে ওই ধরনের কোনো একটা স্ট্রাকচার নিয়ে আসা। তো শুরুতে আমি কি করবো জানো, এই যে ডিসি আছে, ডিসি হতে এ বি সমান সমান করে একটা অংশ কাটবো। এখানে এ বির মান কত 24, তার মানে আমি ডিসি থেকে 24 করে একটা অংশ কাটবো। আমি আনুমানিকভাবে এখানে একটা দাগ দিয়ে নিচ্ছি, ধরে নিলাম এটুকু 24, এখানে একটা মান দিয়ে দিই, ধরলাম এটা ই। তার মানে আমি ফার্স্টে কি করেছি বলতো, ডিসি হতে এ বি ইকুয়াল টু ডিই অংশ কেটেছি, তাই তো। এখন আমি বিই যোগ করে দিচ্ছি। দেখো এটা 24, এটাও 24, তাহলে এটা যদি 26 হয় এ পাশেটা কত হবে 26 অবশ্যই। তাহলে এটা কি হলো, একটা সামন্তরিকের আকার ধারণ করলো, তাই তো। দেখো আমি যদি ত্রিভুজটাকে ঢেকে দিই তাহলে এ বি ইডি একটি সামন্তরিক হয়, ঠিকঠাক। আবার আমি যদি এই পাশে সামন্তরিকটাকে ঢেকে দিই তাহলে বি সিই একটা ত্রিভুজ হয়। তার মানে আমরা বলতে ত্রিভুজ এবং এই একটা সামন্তরিকের যোগফল, তাই তো। তাহলে আমি যদি এখন ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয় করতে চাই কি করব বলো তো। ফার্স্টে আমি কি করব জানো, এই যে ত্রিভুজটা পেয়েছি এই বি ই সি, এই ত্রিভুজটার ক্ষেত্রফল নির্ণয় করব। তারপর এই যে আমি এখানে একটা সামন্তরিক পেয়েছি, এখানে একটা কালারিং করে দিই আমি, এই সামন্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করব। তারপর দুইটা ক্ষেত্রফল যোগ করে দিব। দুইটা ক্ষেত্রফল যোগ করে দিলে আমি কি পেয়ে যাব বলো তো, এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল পেয়ে যাব। মোটামুটি ভাবে স্ট্রাকচার দাঁড় করা শেষ, এখন আমরা অঙ্কটা শুরু করে দিব। বুঝতে পেরেছো কি বলেছি?
ওকে, তাহলে আমাদের ফার্স্ট টার্গেট কি বলো তো? আমাদের ফার্স্ট টার্গেট হচ্ছে এই ত্রিভুজটা, অর্থাৎ ত্রিভুজ বিসিই এর ক্ষেত্রফল নির্ণয় করা। ওকে, তারপর কি, এটা হচ্ছে ফার্স্ট টার্গেট, আমি একটু লিখে দিই। সেকেন্ড টার্গেট কি হবে? এই যে এ বি ইডি লিখে দেই, এ বি ইডি এর ক্ষেত্রফল নির্ণয় করা। তারপর কি করব, এই দুইটাকে একসাথে আমরা যোগ করে দিব। দুইটা ক্ষেত্রফল যোগ করলেই তো টোটাল ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল পেয়ে যাব, তাই তো? ওকে, তাহলে আমরা এখন বাংলা লেখায় চলে যাই। স্ট্রাকচার মোটামুটি এটুকুই, এর বাইরে কোনো স্ট্রাকচার নেই। সমাধান। ফার্স্টে কি লিখবো বলো তো? বর্ণনা দিব, যে ধরি এ বি সি ডি একটি ট্রাপিজিয়াম, তাই তো? তারপর আর কি কি করেছি মনে আছে? বাহুগুলো আমরা লিখে ফেলবো। বাহু একটা কি এ বি, তাই না? যেখানে কি কি আছে, এ বি ইকুয়াল টু 24 মিটার। তারপর আর কি আছে, বিসি, তাই না? বিসি ইকুয়াল টু 30 মিটার। আমরা এখান থেকে এভাবে সুন্দর করে লিখে দিচ্ছি, ফার্স্টে এবি, তারপর বিসি। এখন কি লিখবো? সিডি, সিডি ইকুয়াল টু 52 মিটার। আবার কি পেয়েছি? ডিএ, এখানে লিখে দিই, ডিএ ইকুয়াল টু 26 মিটার। প্রত্যেকটা বাহুর মানগুলো আমরা লিখে দিলাম। তারপর কি করেছি মনে আছে? ডিসি থেকে এবি সমান সমান করে ডিই অংশ নিয়েছি, ডিসি হতে লিখে দিব এইভাবে, কেমন? এ বি ইকুয়াল টু কি নিয়েছি? ডিই নেই, ডিই অংশ কেটে নিই। তাহলে কি পাবো? তাহলে ডিই ইকুয়াল টু এবি, তাই না? উল্টা ভাবে লিখি, এবি ইকুয়াল টু ডিই ইকুয়াল টু কত পেয়েছিলাম? 24। এই যে এখান থেকে মানটা বসিয়ে দিচ্ছি, 24 মিটার। আজকের লেখাগুলো কেমন হচ্ছে আমি বুঝতে পারছি না অ্যাকচুয়ালি। এই কালার দিয়ে লেখা কেমন দেখা যাবে আমি নট শিওর। আজকে আমি ব্ল্যাক কালারটা পাই না, আসলে লকডাউনের জন্য বাইরে যেতে পারছি না। তো আমাদের বাসার নিচে যে একটা দোকান আছে ছোটখাটো, ওইখান থেকে আমি মার্কারটা নিয়ে আসছি। ওইখানে ব্ল্যাক কালার ছিল না, যার ফলে আমি এই কালার কলম দিয়ে লিখছি। তো যদি বোঝা না যায় একটু কষ্ট করে বুঝে নেবেন। তারপরে চলে যাই, এটার মান তো পেলাম, আবার কি পেয়েছি? এবং আরেকটা মান কিন্তু বের করে ফেলেছি, বিই, তাই না? বিই ইকুয়াল টু কত? এডি ইকুয়াল টু কত? 26 মিটার। বর্ণনা দেওয়া শেষ। এখন আমরা কি করবো মনে আছে? এই যে ত্রিভুজটা, অর্থাৎ এই ত্রিভুজটা ক্ষেত্রফল নির্ণয় করব। ওকে, এখন ত্রিভুজ কি নাম কি ছিল? বিসিই, বিসিই এর ক্ষেত্রফল। এ পর্যন্ত স্টপ যাই। এখন আমরা দেখি কিভাবে এই ত্রিভুজটার ক্ষেত্রফল নির্ণয় করা যায়। আমাদের টার্গেট তো ক্ষেত্রফল নির্ণয় করা, তাই না? মনে করেন আমি এটাকে স্টপ করে দিলাম। এখন যদি আমি এই ত্রিভুজটার ক্ষেত্রফল নির্ণয় করতে চাই, আমার নিঃসন্দেহে বাহুগুলোর মান জানতে হবে, অথবা উচ্চতা জানতে হবে, কিছুটা তো জানতে হবে। ত্রিভুজের একটা ক্ষেত্রফলের সূত্র আমরা পারি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, কিন্তু এখানে উচ্চতা নাই, সুতরাং এই ক্ষেত্রফলের সূত্র চিন্তা করা যাবে না, অন্য কোনো অপশনে যেতে হবে। তো খেয়াল করেন, আমি এখানে এই বাহুটার মান জানি, অর্থাৎ বিসির মান জানি কত? 30। আবার এই পাশে বিই, এটার মান জানি কত? 26। কিন্তু এখানে যে একটা মান আছে সিই, এটার মান কি আমরা জানি? না জানলেও বের করে নিতে পারবো। কিভাবে দেখেন, আমার এইখান থেকে এই পর্যন্ত এই পুরোটার মান হচ্ছে 52। তো অর্ধেকটার মান আমি একটু মার্ক করে দিই, এই অর্ধেকটার মান হচ্ছে কত? এখান থেকে এই পর্যন্ত 24। তো আমরা এখন এই অংশের মান যদি বের করতে চাই, অর্থাৎ এই অংশটা কিভাবে বের করবো বলেন তো? এই 52 থেকে 24 মাইনাস করে দিব, তার মানে আমি লিখতে পারি এখানে 52 মাইনাস 24, মাইনাস করলে কত হয়? 28। দেখলেন, আমরা সিই এর মানও পেয়ে গেলাম। তো একটু খেয়াল করেন, এই ত্রিভুজটার তিনটা বাহুর মান আমরা জানি, এবং তিনটা বাহুর মান কি? 3 রকম। তাহলে এটা কি ত্রিভুজ? এটা বিষমবাহু ত্রিভুজ। বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি আমরা পারি? গত ত্রিভুজের ক্লাসগুলোতে আমরা শিখেছিলাম, তাই না? মনে আছে? বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র এখানে লিখে দেই সরাসরি, এই কালার পেন,
এখানে লিখে দিই সরাসরি √s ইন্টু s মাইনাস a ইন্টু s মাইনাস b ইন্টু s মাইনাস c। যেহেতু বিষমবাহু ত্রিভুজ এর ক্ষেত্রফল লাগবে, এজন্য আমরা কি করলাম, বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা বসিয়ে দিলাম। তো এখন আমি যদি সূত্রটা রান করাতে চাই, আমার কি কি লাগবে, আমার s এর মান লাগবে, আবার a b c এগুলো কি বলেন তো, ত্রিভুজের তিনটা বাহুর মান তো দেওয়াই আছে, a b c নিয়ে আমাদের কোনো টেনশন নেই। এখন আমাদের টার্গেট হচ্ছে তাহলে কিসের মান বের করা, এই s এর মান বের করা। s কি সেটা মনে আছে, s হচ্ছে অর্ধ পরিসীমা। সুতরাং আমরা যদি অর্ধ পরিসীমা বের করতে চাই আমাদের কি লাগবে, আমাদের লাগবে হচ্ছে পরিসীমা। কার পরিসীমা, এই বি সি ই ত্রিভুজের পরিসীমা। পরিসীমা কিভাবে বের করতে হয় মনে আছে, কোনো সূত্র টুত্র কিচ্ছু আমরা শিখি নাই কিন্তু পরিসীমার জন্য। পরিসীমা হচ্ছে তিনটি বাহুর যোগফল। তাহলে এখানে তিনটি বাহু কি কি আছে, 26 প্লাস 30 প্লাস এটা কত 28, অর্থাৎ আমি তিনটা বাহুকে যোগ করে দিলে কি পেয়ে যাবো, এই ত্রিভুজটার পরিসীমা যে পেয়ে যাবো, তাই তো। তো যোগফল কত হয় 84। তাহলে অর্ধ পরিসীমা মানে কি বলতো, এটার অর্ধেক, তার মানে এটাকে আমি 2 দিয়ে ভাগ করলে কি পেয়ে যাব, অর্ধ পরিসীমা, তাই তো। কত হবে 42। s এর মান পেয়ে গেলাম। এখন আমরা সিম্পলি s এর মানটা এই জায়গায় বসিয়ে দিব, তাহলে আমাদের অঙ্কটা হয়ে যাবে, তাই তো। বসিয়ে দেওয়া যাক 42, s এর জায়গায় 42, তাহলে 42 মাইনাস a হচ্ছে 26, তারপর আবার 42 মাইনাস b এর মান কত 30, আবার 42 মাইনাস c এর মান কত 28। এখন আমরা জাস্ট সিম্পলি ক্যালকুলেশন করব। দেখো ক্যালকুলেশন গুলো করে নিচ্ছি। আমি ফার্স্টে কি করব জানো, বিয়োগগুলো করে নেব, তারপর গুণ করব। ওকে, আমি বিয়োগগুলো করে মান বসিয়ে দিচ্ছি। তো দেখো আমি কি করেছি, আমি ফার্স্টে বিয়োগ করে বিয়োগফলগুলো বসিয়ে দিয়েছি, তারপর গুণ করে এই মানটা পেয়েছি, তারপর বর্গমূল করে ফেলেছি। আমি কি পেলাম বলো তো, আমি এই ত্রিভুজটার ক্ষেত্রফল পেয়েছি। তাহলে এটা কি বর্গমিটার, তাই তো। ঠিকঠাক। এরপর কি করব মনে আছে সেকেন্ড স্টেপটা, এই যে দেখো এটা আমার সেকেন্ড স্টেপ। এখন আমি এ বি সি ই ডি এটার মধ্যে চলে যাব, এই যে এ বি, এই যে আমার ই, এই যে ডি। এখন এ বি ডি, এ বি ই ডি এটা কি সামান্তরিক, তাই তো। সামান্তরিকের ক্ষেত্রফল বের করে নিব। তো সামান্তরিকের ক্ষেত্রফল সূত্রটা কি মনে আছে, সামান্তরিক ক্ষেত্রফল হচ্ছে কি ভূমি ইন্টু উচ্চতা। তো খেয়াল করো আমার ভূমি দেওয়া আছে, এই যে আমরা তো এই সামান্তরিকটার কথা চিন্তা করতেছি, তাই না। ভূমি কত 24 দেওয়া আছে, কিন্তু উচ্চতা নেই। তার মানে আমি যদি এখন এই সামান্তরিকটার ক্ষেত্রফল বের করতে চাই, আমার একমাত্র উচ্চতার মান লাগছে। উচ্চতার মান যদি আমি সামহাও বের করে ফেলতে পারি, তাহলে কি পেয়ে যাব, এই সামান্তরিকটার ক্ষেত্রফল পেয়ে যাব। ওকে, তার মানে আমার এখন টার্গেট উচ্চতা নির্ণয় করা। তো উচ্চতা তো চিনো, আমি এখান থেকে যদি একটা লম্ব টেনে দেই উচ্চতা হয়ে যাবে। উচ্চতার মান তো লাগবে, তাই না। আমি কি করব জানো, লম্বটা আঁকবো ত্রিভুজের ভিতরে। দেখো একটা লম্ব এঁকে ফেলেছি, একটা নাম দিয়ে দেই, এফ দিয়ে দেই। তাহলে কি আঁকলাম, বিএফ। তার মানে আমার টার্গেট হচ্ছে বিএফ এর মান বের করা। তো আমি আচ্ছা বুঝতে পেরেছো এখানে কেন উচ্চতাটা দিয়েছি, একটু পরেই বুঝতে পারবা। আমি যদি এখানে উচ্চতা দিতাম, আমি এখান থেকে উচ্চতা বের করার জন্য কোনো ক্লুই এত সহজে খুঁজে পেতাম না, কিন্তু এখানে দিয়েছি খুব সহজে এটা ক্লু বের করে ফেলতে পারবো। কেমন দেখো, আমরা এই ত্রিভুজটার ক্ষেত্রফল জানি কত, 336 বর্গমিটার। তো এই ত্রিভুজটার আরেকটা সূত্র আছে না ক্ষেত্রফলের, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। জানি না আমরা এই সূত্রটা, অর্থাৎ আমরা লিখতে পারি যে আবার আমরা জানি ক্ষেত্রফল ইকুয়াল টু, কলমটা একটু প্রবলেম হয়েছে, আমি একটু ঠিক করে নিই কেমন। এই কলমটা একটু প্রবলেম হয়েছে, আমি কালারটা চেঞ্জ করে নিচ্ছি। আবার আমরা কি করব, এই ত্রিভুজটার ক্ষেত্রফল তো জানি, তাই না। আবার লিখে দিব হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা।
ইকুয়াল টু কি ক্ষেত্রফল। আমি এই ত্রিভুজটার ক্ষেত্রে বলতেছি, তাহলে লিখে দিই ত্রিভুজ বিসিই এ। ওকে, ছোট করে লিখে দিলাম, জানি না কতটুকু বোঝা যাচ্ছে। মোটামুটি বোঝা যাচ্ছে। ওকে, কেন লিখলাম জানো? দেখো, আমরা এই ত্রিভুজটার ক্ষেত্রফলের মান জানি, আবার ভূমি জানি। ভূমি কত? 28। উচ্চতা বের করতে পারবো না? কোনো বিষয়ই না উচ্চতা বের করা, তাই তো? বসিয়ে দিচ্ছি, হাফ ইন্টু ভূমি কত? 28। 28 ইন্টু উচ্চতা ইকুয়াল টু ক্ষেত্রফল কত পেয়েছিলাম? 336। এখন জাস্ট ক্যালকুলেশন করলে আমরা উচ্চতা পেয়ে যাব, তাই তো? ওকে, আমি ফার্স্টে কি করবো? 2 দিয়ে ভাগ করে দিব, তাহলে কত হবে? 14। 14 ইন্টু উচ্চতা ইকুয়াল টু 336। সুতরাং উচ্চতা ইকুয়াল টু কত হবে বলো তো? এই 14 দিয়ে এটাকে ভাগ করে দিব। একটা লাইন লিখিয়ে নি, আমি ভেবেছিলাম শর্টকাট করে ফেলবো, তাহলে এখানে ইমপ্লাইজ দিই। সুতরাং কি করবো বলো তো? উচ্চতা 336কে আমরা কত দিয়ে ভাগ করব? 14 দিয়ে, তাই তো? ভাগটা করে মানটা বসিয়ে দিচ্ছি, কেমন হবে? হচ্ছে 24। আমরা কি পেয়ে গেলাম বুঝতে পেরেছো? উচ্চতা পেয়ে গেলাম, 24 মিটার বসিয়ে দিলাম। দেখা যাচ্ছে কি? একটু পেজটি পুরো উঠাই। এখন মোটামুটি দেখা যাচ্ছে। যাই হোক, আমাদের টার্গেট কি ছিল মনে আছে? আবার দেখো, আমাদের টার্গেট ছিল এ বি ই ডি এই সামান্তরিকের ক্ষেত্রফল বের করা। আমি পরের পেজে না যেয়ে এই পেজেই করে দিব, বিকজ অফ পরের পেজে গেলে জিনিসটা বুঝতে একটু কষ্ট হয়। আমি এখানে লম্বা করে প্ল্যান দিব, এই অংশটার মধ্যে করে দিব, কেমন? গ্রিন কালারটার কালার খুবই অবস্থা খারাপ, অন্য একটা কালার ইউজ করে নিচ্ছি। এই কালারটা ইউজ করছি। দেখা যাচ্ছে কি? হ্যাঁ, আই থিঙ্ক দেখা যাচ্ছে। যে এখন আমরা চতুর্ভুজের ক্ষেত্রফল বের করে ফেলবো। এটার পরের অংশটা আমি এই পাশে করতেছি, কেমন? তাহলে এ বি ই ডি এর ক্ষেত্রফল সমান সমান কি? ভূমি ইন্টু উচ্চতা, তাই তো? ভূমি ইন্টু উচ্চতা। বলতো ভূমির মান কত? 24। এই যে দেখো, এটা ভূমির মান, তাই না? 24 ইন্টু উচ্চতা। উচ্চতা মাত্র পেয়েছি কত? 24। ভূমিও 24, উচ্চতা 24, কি আর করা? 24 উচ্চতাটা এখানে চাইলে বসিয়ে দিতে পারো, এই যে এখানে মানটা বসিয়ে দিতে পারো, কোনো দরকার নেই, এখানে তো লিখিয়ে দিয়েছো 24, কোনো সমস্যা নেই, কেমন? এখন আমরা এই 24 ইন্টু 24 কে গুণ করলে কি পেয়ে যাবো বলতো? এখন আমরা 24 এবং 24 কে গুণ করে দিচ্ছি, পেয়ে গেলাম হচ্ছে 576 এত বর্গ মিটার। বাস, আমরা এই অংশের ক্ষেত্রফল পেয়েছি 576, এবং এই ত্রিভুজটার ক্ষেত্রফল পেয়েছি কত মনে আছে? এই যে এই অংশটা দেখো, 336। তাহলে সম্পূর্ণ ট্রাপিজিয়াম, আমাদের ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করার টার্গেট ছিল না? এই সম্পূর্ণ ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কত হবে? সুতরাং এ বি সি ডি এর ক্ষেত্রফল এইটার সাথে এটা যোগ করবো, অর্থাৎ ত্রিভুজের ক্ষেত্রফলের সাথে এই সামান্তরিকের ক্ষেত্রফল যোগ করে দিব। কত? ত্রিভুজের ক্ষেত্রফল 336। 336 যোগ কত? 576। আমি একটু শর্টকাটে করে নিচ্ছি, বিকজ অফ আমার এখানে জায়গা নেই, একটুকু জায়গার মধ্যে যতটুকু লেখা যায় আর কি আমি লিখে দিচ্ছি। তো যোগ করলে আমরা পাবো হচ্ছে 912। যেহেতু ক্ষেত্রফল, এখন কি হবে? বর্গ মিটার। এটা আমাদের উত্তর। তো মোটামুটি কোন রকম সূত্র ছাড়াই আগে যে সূত্রগুলো পারতাম, অর্থাৎ আমরা ত্রিভুজের যে সূত্র পারতাম এবং সামান্তরিকের যে সূত্র পারতাম, ওই ক্ষেত্রগুলো সূত্র দিয়ে আমরা কি করলাম? ট্রাপিজিয়ামের একটা অঙ্ক করে নিলাম। ট্রাপিজিয়ামের যেহেতু নতুন একটা ট্রাম, আমাদের নিঃসন্দেহে নতুন একটা সূত্র শেখা দরকার ছিল, কিন্তু আমরা কিছুই না শিখে সরাসরি অঙ্ক করা শুরু করে দিয়েছি। যাই হোক, আমি জানি না ঠিক কতটুকু বুঝতে পেরেছো। আমি ট্রাপিজিয়ামের আরো 2টা অঙ্ক করাবো, 2টা মাত্র রোলস আছে আর। তো আমি খুব ঝটপট করে সেকেন্ড রোলসে চলে যাচ্ছি। তো নতুন একটা রোলসের যাওয়ার আগে আমরা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্রটা একটু দেখেই নিই, যে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সূত্রটা আমরা অ্যাকচুয়ালি কিভাবে বের করতে পারি। একটু আগে তো আমরা একটা ট্রাপিজিয়াম এঁকেই ফেলেছিলাম, দেখেছিলাম যে ট্রাপিজিয়ামের আকৃতি আসলে কেমন। এখন মনে করো তোমাকে এমন একটা ট্রাপিজিয়াম দিলাম যার সমান্তরাল 2টা বাহুর মান শুধুমাত্র আমরা জানি এবং উচ্চতা জানি। একটু আগের অঙ্কটা মনে আছে? 4টা বাহুর মান কিন্তু দেওয়া ছিল।
এখন তোমাকে এমন একটা অঙ্ক দিল যেখানে 4টা বাহুর মান দেওয়া নেই, শুধুমাত্র সমান্তরাল 2টা বাহুর মান দেওয়া আছে এবং উচ্চতা দেওয়া আছে। দেখো আমি একটা চিত্র আঁকি তাহলে বোঝা যাবে। দেখো এই একটা সমান্তরাল বাহু আঁকলাম, এই আরেকটা সমান্তরাল বাহু আঁকলাম। তো এই বাহুটার মান মনে করো দেওয়া আছে a এবং এটার মান দেওয়া আছে b এবং একটা উচ্চতার মান দেওয়া আছে, অর্থাৎ আমি এখান থেকে এই পর্যন্ত উচ্চতা নিয়ে নিই, কেমন? এটার মান দেওয়া আছে h। তাহলে তুমি অঙ্কগুলো কিভাবে করবে? আগে আমি ট্রাপিজিয়াম টেকে নিই, এদিকে একটা বাহু দিব তার মানে, এবং এদিকে একটা বাহু দিব, তাই তো? ওকে, আমি ট্রাপিজিয়াম টেকে ফেলেছি, নাম দিয়ে দেই এ বি সি ডি। তাহলে আমি কি করেছি বলতো? ফার্স্টে একটা এবিসিডি ট্রাপিজিয়াম নিয়েছি যেখানে একটা উচ্চতা দেওয়া আছে এবং সমান্তরাল বাহু। এই যে এই বাহুটা এই বাহুটা পরস্পর সমান্তরাল, তাই না? সমান্তরাল বাহুটাকে আমরা একটু মার্ক করে দিই। এই যে এই বাহুটা এবং এই বাহুটা সমান্তরাল। সমান্তরাল মানে তোমরা বুঝো তো? ট্রেনের লাইন, অর্থাৎ এই দুইটা বাহু কখনোই কি একসাথে হবে না, সবসময় এই নির্দিষ্ট দূরত্ব বরাবর চলতে থাকবে। অর্থাৎ এই দুইটা বাহুর একটা নির্দিষ্ট দূরত্ব থাকবে, মধ্যবর্তী নির্দিষ্ট দূরত্ব থাকবে। দেখো এখানে কত h, তার মানে দুইটা বাহু অল টাইম এই h দূরত্ব নিয়েই চলতে থাকবে। এটা হচ্ছে সমান্তরাল বাহুর কাহিনী। তো মনে করো এইটুকু দেওয়া আছে, আমি মনে হয় আজকে অনেক বেশি স্পিডে বলতেছি কিনা আমি বুঝতেছি না, যাই হোক একটু স্লো কথা বলবো এখন। তো মনে করো তোমাদের এই দুইটা বাহুর মান এবং এই উচ্চতাটা দেওয়া আছে, এই ধরনের অঙ্কগুলো আমরা কিভাবে করব? যদি এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয় করতে চাই কিভাবে করব? তো দেখো ফার্স্টেই তো দেখা যাচ্ছে যে এখানে একটা ত্রিভুজ হয়েই গেছে, একটা ত্রিভুজ হয়ে বসে আছে আমাদের জন্য। ব্ল্যাক কালার দিই, ব্ল্যাক কালারটা হালকা হালকা আছে, হালকা দেখা যাবে আই থিঙ্ক, 1-2টা মার্ক দেখা যায় ব্ল্যাক কালার দিয়ে একদম শেষের পথে। ওকে, এই একটা ত্রিভুজ, এটা নাম দিয়ে দিই, মনে করো বিসি ই ত্রিভুজ। তো বোঝাই যাচ্ছে একটা ত্রিভুজে ভাগ হয়ে আছে এবং আরেকটা অংশ আছে। তো আমরা কি করব জানো? ফার্স্টে এই ট্রাপিজিয়ামটাকে দুইটা ত্রিভুজে ভাগ করে ফেলবো। এই ত্রিভুজটাকে আমি নিব না, না নিয়ে বড় বড় দুইটা ত্রিভুজে ভাগ করে ফেলবো। মনে করো এই বাহুটা আমাদের এখানে নেই, এই মাথা থেকে এই মাথা যোগ করে দিলাম, অর্থাৎ বির সাথে দিয়ে যোগ করে দিলাম। একটু খেয়াল করে দেখো আমাদের দুইটা ত্রিভুজ হয়েছে, এক এ বি ডি, আমরা এখানে লিখি কেমন? ত্রিভুজ এ বি ডি, এবং আরেকটা হচ্ছে বি ডি সি প্লাস ত্রিভুজ বি ডি সি। আমরা এটাকে একটা ত্রিভুজ ধরেছি, কেমন? দেখো আমি নীল কালার মার্ক করতেছি, এখন নতুন যে ত্রিভুজটাকে ধরেছি বি সি ডি ত্রিভুজটা। তো আমরা দুইটা ত্রিভুজে ভাগ করে নিলাম। তাহলে কি করবো বলতো? এই ত্রিভুজটার ক্ষেত্রফল নির্ণয় করব এবং এই ত্রিভুজটার ক্ষেত্রফল নির্ণয় করব, তাই না? তো একটু খেয়াল করো, আমি বিডিসি এই ত্রিভুজটার ক্ষেত্রফল যখন নির্ণয় করতে চাচ্ছি, আমরা জানি কি ক্ষেত্রফল সূত্র হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। কোন ত্রিভুজের ক্ষেত্রে বলতো? বিডিসি এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা ইউজ করতে চাচ্ছি সূত্রটা। তাহলে ভূমি কত? ডিসি, ডিসির মান কত? বি। তাহলে আমরা ভূমির জায়গায় কত? এই ভূমির জায়গায় ডিসির মান অর্থাৎ বি বসিয়ে দিতে পারি, ইন্টু উচ্চতা কত? উচ্চতাও দেওয়া আছে, তাই না? উচ্চতা এইচ। এখানে আমাদের কিছুটা সংখ্যা বসবে, আমরা এখানে প্লাস দিব। ওকে, দিয়ে রাখছি কোনো রকম একটু জাস্ট বোঝার জন্য। এই পার্টটা পরে করতেছি, কেন পরে করতেছি একটু পরেই বুঝবা। প্লাস এখানে কত আসবে তাহলে? হাফ ইন্টু বি ইন্টু এইচ, তাই তো? এ পর্যন্ত রাখলাম। এখন পরবর্তী যে ত্রিভুজটা ছিল ওটাতে চলে যাই। আমি ছোট্ট একটা মার্কার নিই, এই যে দেখো, এটাকে একটু ভাঁজ করে ফেলি, তাহলে ছোট হয়ে যাবে। ঠিকঠাক। তো আমাদের টার্গেট কি এখন বলতো? এ বিডি এই ত্রিভুজটার ক্ষেত্রফল নির্ণয় করা। তো আমি যদি এ বিডি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে চাই, তাহলে এটার ভূমি কত? এটা ভূমি, এই যে অংশটা ভূমি ধরতে পারি, কিন্তু উচ্চতা কত? খেয়াল করো আমার কোনো উচ্চতা এখানে নেই। এখন আমি কি করবো জানো? মনে আছে আমরা যে একটা উচ্চ দেখে নিয়েছিলাম, আমরা একটা উচ্চ দেখে নিব, অন্য একটা কালার দিয়ে একটু উচ্চতা আঁকি, কেমন? দেখো আমি কি করতেছি, এই বি এ কে বর্ধিত করতেছি, করে এখানে একটা উচ্চ থেকে নিচ্ছি। তাহলে এটা যেহেতু
বর্ধিতাংশের উচ্চতা হয়েছে। এই দুইটা কি সমান্তরাল বাহু, একটু আগে বলেছিলাম যে সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী উচ্চতা কি থাকে, একদম সেম থাকে। তাহলে এটা যদি h হয়, এটা কত, একইভাবে h নিঃসন্দেহে। এখন দেখো আমি এই ত্রিভুজটার উচ্চতাও পেয়ে গেছি। উচ্চতা কত, h। তার মানে এই ত্রিভুজটার ভূমি হচ্ছে a এবং উচ্চতা হচ্ছে h। এখন আমরা এই পাশে এই ত্রিভুজের মানও বসিয়ে দিব। এটা একটু সরিয়ে নিই, কেমন। এই পাশে এই যে এটার এ বি ডি এই অংশে মান বসাচ্ছি। কিসের, ক্ষেত্রফলের সূত্র। কত, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাই না। আগে এই পার্টটা কেন করছি জানো, এখানে যে সরাসরি উচ্চতা দেওয়া ছিল এই জন্য এই পার্টটা আমি আগে করে নিয়েছি, জাস্ট একটু বোঝানোর সুবিধার্থে। এটা তোমাদের কোথাও আসবে না, তোমরা জাস্ট যেন অঙ্কটা বুঝতে পারো এবং এই ক্ষেত্রফলের সূত্রটা কিভাবে আসছে এটা যেন বুঝতে পারো, আমি এই জন্য এই টার্মটা করে দিচ্ছি। তো ঠিক একইভাবে আমরা মান বসাবো, হাফ ইন্টু ভূমি কত, এ, ইন্টু উচ্চতা কত, h। তার মানে এখানে আমরা কি পাচ্ছি, হাফ ইন্টু এ ইন্টু h। হুবহু লাইনে দুইটা লিখে ফেলছি, সমস্যা নাই, কিছু করার নাই, লিখতে ফেলছি। তো এখন দেখো আমাদের কি কি কমন যায়, দুইটা পার্ট পেয়েছি না, এই যে দেখো মাঝখানে একটা প্লাস চিহ্ন, তার মানে এখানে একটা পার্ট, এখানে একটা পার্ট, দুইটা পার্ট থেকে আমরা কমন জিনিস খুঁজে নিব। দেখো প্রথমত হাফ এখানেও আছে এখানেও আছে, দ্বিতীয়ত এই যে h এখানেও আছে এখানেও আছে, তাহলে আমরা এইচটাও কমন নিয়ে নিচ্ছি। বাস, হাফ h কমন চলে গেল, এখানে থাকবে কি শুধু a, লিখে দিলাম a, চিহ্ন প্লাস বসিয়ে দিলাম। আবার এখানেও হাফ কমন চলে গেল, h কমন চলে গেল, আছে কি শুধু b, প্লাস b। একটু খেয়াল করো, ইমপ্লাইজ না সরি, ইকুয়াল টু দিতে হবে। আমি কি পেলাম, হাফ ইন্টু h কি উচ্চতা, লিখে দিই উচ্চতা, ইন্টু a প্লাস b। a প্লাস b কি ছিল মনে আছে, দুইটা সমান্তরাল বাহুর মান দেওয়া ছিল। তাহলে আমরা লিখতে পারি সমান্তরাল, এটা কি যোগফল আকারে আছে না, তাহলে আমরা লিখবো সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। কথাই লিখে দিলাম, এই লাইনটাকে আমরা কি করলাম, কথাই লিখে দিলাম। হাফ ইন্টু উচ্চতা ইন্টু কি, এই এ আর বি যোগ আকারে ছিল তাই লিখলাম সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। আমরা অ্যাকচুয়ালি কি পেয়েছি জানো, এই এ বি সি ডি এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র পেয়েছি, অর্থাৎ এ বি সি ডি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান সমান কত, এই যে অংশটা, হাফ ইন্টু উচ্চতা ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। তোমরা এই অঙ্কটাই দেখবা, তোমাদের সূত্রের যে অংশটা ওইখানে এটা খুব সুন্দর করে লেখা আছে যে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু উচ্চতা। তোমরা সেই হারে মুখস্থ করতেছো। আসলে এই সূত্রটা কোনো কোত্থেকে আসছে, ত্রিভুজের ক্ষেত্রফলের যে সূত্র ছিল ওইখান থেকে এটা আসছে। আমার ইচ্ছা ছিল যে শুধুমাত্র এটা দেখিয়ে দেওয়া যে আসলে সবকিছু আমরা ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র থেকেই তৈরি করে নিতে পারি। ঠিকঠাক আমরা লাস্ট লাইনটা মনে রাখবো, এর ফলে কি হবে, আমাদের অঙ্কগুলো সহজে হয়ে যাবে। আমরা তো একটু আগে দেখিয়েছি দুইটা পার্টে ভাগ করে নিয়েছি, কিন্তু এখন আমরা দুইটা পার্টে ভাগ না করে সরাসরি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সূত্রটা বসিয়ে দেওয়ার চেষ্টা করব। ওকে, আমি তাহলে এখন একটা অঙ্কে চলে যাচ্ছি। আমি অঙ্কটা এই পাশেই করব, এই পাশে একটা দাগ দিয়ে নিই, এখানে আমি অঙ্কটা করে নিব। আজকে আমার ফোনে চার্জ নেই, জানি না কতটুকু করাইতে পারবো, দেখি। একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের অন্তর 8 সেন্টিমিটার এবং এদের লম্ব দূরত্ব 24 সেন্টিমিটার। যদি ট্রাপিজিয়ামটির ক্ষেত্রফল লম্ব দূরত্বের 13 গুণ হয় তবে সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য কত। প্রশ্ন লেখা শেষ, এখন আমরা প্রশ্নটা একটু বুঝে নিব প্রথমেই, তারপর অঙ্কটা করা শুরু করব। দেখো একটা ট্রাপিজিয়ামে সমান্তরাল বাহুদ্বয়ের অন্তর মানে কি বিয়োগফল দেওয়া আছে, তাহলে আমরা প্রথমে কি সমাধান লিখে নিচ্ছি। হ্যাঁ, শুরু করে অঙ্কটা শুরু করব মানে বুঝেছো, মানে আমরা লিখেই শুরু করব অঙ্কটা, তারপর চিত্রের মধ্যে যাব। একটা ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদের অন্তর মানে বিয়োগফল দেওয়া আছে 8, তার মানে ফার্স্টে ধরে নিব এ বি সি ডি একটি ট্রাপিজিয়াম। একটু অন্যরকম ভাবে করছি আজকে, তাই না। আজকে প্রশ্নটা লিখে সরাসরি অঙ্ক করা শুরু করেছি, আসলে আজকে আমি টাইম নিয়ে খুব চিন্তিত আছি।
এখন আমরা ট্রাপিজিয়ামটা এঁকেই ফেলি, যেহেতু লিখেই ফেলেছি। ABCD, তাই না? ওকে, বাস লিখে ফেললাম। সমান্তরাল বাহুদের অন্তর দেওয়া আছে 8 সেন্টিমিটার, অর্থাৎ দুইটা বাহুর বিয়োগফল। তার মানে একটা বাহু যদি A হয়, তাহলে আমরা আগে ধরি একটি বাহু A, যেটা বড় তাকে A ধরবো, তাই না? এটাকে A ধরি BC সমান A সেন্টিমিটার, তাই না? সেন্টিমিটার। তাহলে AB এর মান কত হবে? AB ইকুয়াল টু কত হয় বলো তো? এটা যোগ করলে 8 হয়। একটা যদি A হয়, আরটা কি হবে? A - 8, যেহেতু বিয়োগফল 8, তাই তো? এত সেন্টিমিটার। ওকে, আমরা দুইটা বাহু পেয়ে গেলাম, একটা হচ্ছে A, একটা হচ্ছে A - 8। এখন দেখো কি বলেছে, এদের লম্ব দূরত্ব 24 সেন্টিমিটার। ওকে, আমরা লম্ব দূরত্ব এঁকে ফেলি। লম্ব দূরত্বটা অল টাইম সাইড করে আঁকবো, কেন জানো? সাইড করে আঁকলে একটা ত্রিভুজ হয়ে যায়, কাছে তো লাগলে লাগতেও পারে, আগের থেকে সাইড করে আঁকি, না লাগলে নাই। কত? 24, মান বসিয়ে দিই। BF। ওকে, যদি ট্রাপিজিয়ামটির ক্ষেত্রফল লম্ব দূরত্বের 13 গুণ হয়, আবার পড়ি, যদি ট্রাপিজিয়ামটির ক্ষেত্রফল লম্ব দূরত্বের 13 গুণ, লম্ব দূরত্ব দেওয়া আছে, বলেছে ক্ষেত্রফল 13 গুণ, তার মানে কি জানো? ক্ষেত্রফল দেওয়া আছে, কি আর করা, যেহেতু দেওয়া আছে আমাদের তো বের করতে হবে না, লিখে দেই এখানে BF, তাই না? BF ইকুয়াল টু 24 সেন্টিমিটার। সুতরাং কি ক্ষেত্রফল, ট্রাপিজিয়ামটির ক্ষেত্রফল, একটু বড় করে লিখি, ট্রাপিজিয়ামটির ক্ষেত্রফল। এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কিভাবে বের করবো বলো তো? এই যে লম্ব দূরত্ব, অর্থাৎ লম্ব দূরত্ব কত? 24 এর 13 গুণ, মানে 24 কে 13 দিয়ে গুণ করবো, তাই না? তাহলে 24 ইন্টু 13, বাস, কত সহজেই পেয়ে গেলাম, প্রশ্নে দেওয়া ছিল, আমাদের কোনো কষ্টই করতে হলো না। এখন গুণ করে বসিয়ে দিব, 312 বর্গ সেন্টিমিটার। ওকে, বসিয়ে দিলাম। তারপর কি বলেছে দেখি, তবে সমান্তরাল বাহুদের দৈর্ঘ্য কত? সমান্তরাল বাহুর মান চেয়েছে, অর্থাৎ এই বাহুটা এবং এই বাহুটার মান চেয়েছে। তার মানে কি বলতো, কার মান চেয়েছে? A এর মান বের করতে বলেছে। আমরা যদি A এর মান জানি, তাহলে তো বাহুর মান পেয়ে যাব। এটা যদি A হয়, এটা যদি মনে করো একটা মান পেলাম, তার থেকে 8 বাদ দিলে এটা পেয়ে যাব, কত সহজ কথা। A এর মান চেয়েছে, এটাই হচ্ছে আমাদের মেন কথা। তো কিভাবে আমরা এই A এর মান বের করতে পারবো, এটা এখন আমাদের চিন্তার বিষয়। তো দেখো, আমরা ক্ষেত্রফলের সূত্র একটু আগে একটা শিখেছিলাম, এই যে এখানে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল ইকুয়াল টু কি ছিল? হাফ ইন্টু উচ্চতা ইন্টু সমান্তরাল বাহুদের যোগফল। তো আমরা যদি এই ক্ষেত্রফল উচ্চতা এখানে ইউজ করি, দেখো উচ্চতার মান দেওয়া আছে 1, ক্ষেত্রফলের মান দেওয়া আছে কত? 312। উচ্চতার মান দেওয়া আছে, উচ্চতা কত? 24, ভালো কথা। সমান্তরাল বাহু দুটির যোগফল, এই যে একটা যোগ করে ফেলবো, একমাত্র এ হবে সেখানে অজ্ঞাত রাশি, তাহলে আমরা খুব সহজেই এর মান পেয়ে যাব। আর দেরি কেন, শুরু করে ফেলি, আমরা জানি, তাই না? ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল ইকুয়াল টু কি বসাবো? হাফ ইন্টু, এই সূত্রটা সরাসরি বসিয়ে দাও, হাফ ইন্টু উচ্চতা ইন্টু সমান্তরাল বাহুদের যোগফল, সমান্তরাল, ব্র্যাকেট ইউজ করবো অল টাইম এখানে, কেমন? এখন মানগুলো বসিয়ে দাও, ক্ষেত্রফল কত? 312, হাফ বসিয়ে দিলাম, ইন্টু উচ্চতা কত? 24, ইন্টু সমান্তরাল বাহুদের যোগফল, সমান্তরাল দুটো বাহুকে যোগ আকারে লিখবো, একটা কত? A প্লাস আরেকটা কত? A - 8, দেখো যোগফল না, এই যে যোগ আকারে লিখছি, এটাকে অন্য একটা কালার দিয়ে মার্ক করি, এই যে দেখো যোগ আকারে লিখেছি, কেমন? বাস, A এর মান বের করার কোনো বিষয় একদমই না। 312 ইকুয়াল টু, আমরা ফার্স্টে কি করবো জানো? এই 2 দিয়ে 24 কে ভাগ করে নিব, অঙ্কটা ছোট হয়ে যাবে। 12, A আর A যোগ করে দাও, কত হবে? 2A - 8। ওকে, এখন ফার্স্টে 12 দিয়ে ভাগ করে দাও, তাহলে কি 312 ডিভাইডেড 12 ইকুয়াল টু 2A - 8, ভাগ করার পর কত থাকবে? 26 ইকুয়াল টু 2A - 8।
এখন 8টাকে এ পাশে নিয়ে আসো, 26 এখানে মাইনাস ছিল, এখানে এসে কি প্লাস হয়ে যাবে, প্লাস 8 ইকুয়াল টু 2a। আমি অল টাইম যে অজ্ঞাত রাশি তাকে কখনোই নড়াই না। এই যে অজ্ঞাত রাশি যে পাশে থাকুক তাকে সেই পাশে ফিক্সড রাখি, অজ্ঞাত রাশির মধ্যে আমি কখনোই মাইনাস আনি না। এখানে দেখো আমি অজ্ঞাত রাশিটাকে ফিক্সড রেখেছি, অংশটা দেখা যাচ্ছে না, সরি। বাস এখন দেখা যাচ্ছে। দেখো কি করেছিলাম, আমি জাস্ট ভাগ করে মানটা বসিয়েছি, তারপর কি এই অংশ ঠিক রেখেছি, তারপর এই 8টাকে এ পাশে এনেছি, যোগ করে দাও, যোগ করে দিলে হবে কত জানো, 34 ইকুয়াল টু 2a। এই পাশে করবো এখন, তাহলে 2a এর মান কত পারবো, 34কে 2 দিয়ে ভাগ করবো ইকুয়াল টু a, কত হবে বলো তো, 17, তাই না? এর মান পেয়ে গেছি না? তাহলে একটি বাহুর মান কত, শুধু 17, সুতরাং একটি বাহু না, ডিসি লিখি, সুতরাং ডিসি ইকুয়াল টু 17। এবং আরেকটা বাহু কত ছিল, এবি, আরেকটা বাহু কত ছিল, এবি ইকুয়াল টু কত, a মাইনাস 8, মানে কি 17 মাইনাস 8, বিয়োগ করে দিলে কত হবে, 9। বাস দুইটা বাহুর মান পেয়ে গেলাম, এত সেন্টিমিটার, এত সেন্টিমিটার। সুতরাং এটা আমার উত্তর, তাই তো? এই অংশটাকে দেখা যাচ্ছে? কি যে করতেছি আজকে, তাড়াহুড়া করতে যে এরকম হয়ে যাচ্ছে। দেখো সুতরাং আমি কি করলাম আবার বলে দেই, এই যে এখানে এ বি ছিল, এখান থেকে এই a মাইনাস 8, এই যে এর মান বসিয়েছি 17 মাইনাস 8, তারপর বিয়োগ করে দিয়ে 9 পেয়ে গিয়েছি। তাহলে উত্তর কত হয়েছে আমার, 17 সেন্টিমিটার এবং 9 সেন্টিমিটার, এটা 9। বাস আজকে এ পর্যন্ত থাকলো। আরেকটা অঙ্ক করানোর কথা ছিল, সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক বাকি রয়েছে, যেটা হচ্ছে এই চ্যাপ্টারের জন্য আমি যেটাকে মানে অনেক অনেক বেশি ইম্পর্ট্যান্ট বলবো। পরীক্ষার মধ্যে মনে করো এই চ্যাপ্টার থেকে খুব কমন প্রশ্ন যদি পড়ে ফেলে, যদি মনে করে যে হ্যাঁ কোভিড এর জন্য তোমাদের অনেক ইজি একটা প্রশ্ন করবে, নিঃসন্দেহে তাহলে কালকে নেক্সট ক্লাস যে অঙ্কটা করাবো সেই অঙ্কটা দিবে, ওইটা এত বেশি ইম্পর্ট্যান্ট। তারপর যদি মনে করে যে না আর একটু ইয়ার মধ্যে দিই, তাহলে ফার্স্ট অঙ্কটা দিবে। আর ওরা যদি মনে করে না আমি একটু প্রশ্নটা একটু কঠিন করবো, একটু আনকমন করবো, তাহলে তারা এই অঙ্কটা দিবে। এই অঙ্কটা দেখে কঠিন মনে হচ্ছে, একদমই না। কিন্তু কারিগরি শিক্ষা বোর্ডে কি করে জানো, প্রশ্ন খুব বেশি রিপিট করে, যার ফলে রিপিট প্রশ্নগুলাই আসলে আমরা মনে করি সহজ হয়েছে, আর যে প্রশ্নটা কম রিপিট হয় ওই প্রশ্নটা যদি চলে আসে তাহলে আমরা মনে করি প্রশ্ন কঠিন হয়ে গেছে। এই হচ্ছে পার্থক্য দুটার মধ্যে। কিন্তু এই অঙ্ক তো অনেক সহজ, তাই না? এই অঙ্ক কঠিন মনে করার কোন কারণ আছে? একদমই না। যাই হোক আজকে আর কিছু পড়াচ্ছি না, নেক্সট ক্লাস ইনশাল্লাহ দেখা হবে। আমি এই চ্যাপ্টারের সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট অঙ্কটা আমি নেক্সট ক্লাসে করে দিয়ে চ্যাপ্টারটা ক্লোজ করে দিব। এ পর্যন্ত সবাই ভালো থেকো। আর একটা কথা, যদি ভিডিওটা অল্প হলেও তোমার কাছে ভালো লেগে থাকে এবং যদি মনে হয় হ্যাঁ আমি অল্প হলেও শিখতে পেরেছি, তাহলে তোমার পলিটেকনিকের যে বন্ধুরা আছে তাদের সাথে শেয়ার করে দিব অবশ্যই। আর যদি মনে হয় না মোটামুটি ভালো লেগেছে, তাহলে কি করবো জানো, একটু বেশি করে শেয়ার করবা। অল্প ভালো লাগলে 5-6 জনের কাছে শেয়ার করবা, মোটামুটি ভালো লাগলে না হলেও মিনিমাম 20 থেকে 30 জনের সাথে শেয়ার করে দিবা। আর যদি মনে হয় না আমার যথেষ্ট পরিমাণ ভালো লেগেছে, তাহলে আরো বেশি মানুষের কাছে শেয়ার করে দিবা। আজকে এ পর্যন্তই, কমেন্ট করতে ভুলো না। ওকে, আল্লাহ হাফেজ। ও হ্যাঁ, আমি তোমাদেরকে আজকে হোমওয়ার্ক দিইনি, একটা দিন হোমওয়ার্ক ছাড়া থাকলো কেমন? প্রতিদিন তো হোমওয়ার্ক করোই, আজকে তোমাদের ছুটি, আজকে হোমওয়ার্ক করতে হবে না, যে পর্যন্ত শিখিয়েছি ওইগুলাই প্র্যাকটিস করো, এর মধ্যেই কমন পড়ে যাবে। টাটা।